আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাই কেমন আছি আমরা? সবাই কেমন আছি? উম, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আপনাদেরকে যেমনটা কথা দিয়েছিলাম যে মেঘেজিকে ফাইনাল সাজেশন যে বইটা আছে আমাদের, গতকালকে যে বইটা বের ফাইনাল সাজেশন শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। তো আমরা এই ফাইনাল সাজেশনের উপরে ধারাবাহিক ক্লাস নিচ্ছি। আমাদের আজকে ফাইনাল সাজেশনের উপরে দ্বিতীয় ক্লাস, পেজ ভিত্তিক দ্বিতীয় ক্লাস। তো আশা করি আপনারা সবাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে পড়তে হবে, কোন গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়তে হবে সেগুলো আলোচনা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, তাহলে আমি শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আমি এক মিনিট শুরু করবো, আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন। আমরা গতকাল পৃষ্ঠা 5 পর্যন্ত আলোচনা করেছিলাম, পেজ 5 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা পেজ 6 থেকে আলোচনা করতে চাই। মেহেজিকে ফাইনাল সাজেশন যাদের কাছে আছে, আর যারা সংগ্রহ করেন নাই সংগ্রহ করে নেন। আমরা আজকে 6 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করতে চাই, পৃষ্ঠা নাম্বার 6। ওকে ভাইয়া, পুরো বইয়ের উপর কি ক্লাস নেওয়া হবে? হ্যাঁ, পুরো বইয়ের উপর ক্লাস নেওয়া হবে এবং ফাইনাল সাজেশনটা পুরো বইয়ের উপর ক্লাস নিয়ে এবং ক্লাস পরীক্ষা দেব ইনশাআল্লাহ। আচ্ছা, 6 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, খেয়াল করেন। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 খুবই গুরুত্বপূর্ণ টপিক। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024। আচ্ছা, তো এই যে প্রতিবেদনটা আছে, এই প্রতিবেদনটা প্রকাশ করে কে? বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনটা প্রকাশ করে কে? ইউএনএফপিএ। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন, বিশ্ব জনসংখ্যা, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন, প্রতিবেদন, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন। তাহলে এই যে প্রতিবেদনটা, এই প্রতিবেদনটা যে সংস্থাটা প্রকাশ করে তার নাম হচ্ছে ইউএনএফপিএ। ইউএনএফপিএ, ইউএনএফপিএ। আপনি একটু আমাকে কমেন্টে জানায় দেন ইউএনএফপিএ মানে কি, এটা একটু জানায় দেন। আচ্ছা, এই বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক যে দেশে তার নাম হলো নাইজার। কি নাম? নাইজার। জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার যে দেশটা তার নাম হলো নাইজার। কি জার? নাইজার। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন দেশে? নাইজারে। আর যদি বলে সর্বনিম্ন কোন দেশে বা সবচেয়ে কম কোন দেশে? জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম, জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম, তার নাম হলো হংকং। তার নাম কি? হংকং। তাহলে জনসংখ্যা, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি হলো নাইজারে আর সবচেয়ে কম হলো কার? হংকং এ। এবার আসেন, এই প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যায় সবচেয়ে বেশি যে দেশটা এখন আছে তার নাম হলো ভারত, অর্থাৎ জনসংখ্যায় শীর্ষ দেশ। এই জনসংখ্যায় শীর্ষ দেশ, এই জনসংখ্যায় শীর্ষ দেশের নাম হলো ভারত। জনসংখ্যায় শীর্ষ দেশের নাম কি? ভারত। কি নাম? ভারত। আর দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে চীন। দ্বিতীয়, এই জনসংখ্যায় দ্বিতীয় শীর্ষ দেশের নাম হচ্ছে চীন। দ্বিতীয় শীর্ষ দেশের নাম হলো চীন। দ্বিতীয় শীর্ষ দেশের নাম হচ্ছে চীন। এবার আসেন, এখান থেকে যেভাবে প্রশ্ন হতে পারে বা যেভাবে বিগত সময়গুলোতে প্রশ্ন হয়েছে, কেমন করে? খেয়াল করেন যে আপনাকে বলবে যে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী সার্কভুক্ত দেশের মধ্যে সর্বাধিক কোন দেশ জনসংখ্যায়? বলবে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী সার্কভুক্ত, সার্কভুক্ত, সার্কভুক্ত শীর্ষ দেশ, সার্কভুক্ত শীর্ষ দেশ। অর্থাৎ মন দিয়ে বুঝবেন, বলছে যে জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী সার্কভুক্ত যে 8টা দেশ আছে, দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ আছে, সেই 8টা দেশের মধ্যে জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটা?
তাহলে আমরা জানি ভারত শীর্ষ, তার মানে সার্কভুক্ত দেশের মধ্যেও শীর্ষ হচ্ছে ভারত। সার্কভুক্ত দেশের শীর্ষ কে? ভারত। এখন যদি প্রশ্ন করে সার্কভুক্ত সর্বনিম্ন দেশ কোনটা, সার্কভুক্ত দেশের মধ্যে কোনটা জনসংখ্যা সবচেয়ে কম, তাহলে অ্যান্সার কি হবে? মালদ্বীপ। সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যায় সবচেয়ে কম কোন দেশের? মালদ্বীপের। এটা জনসংখ্যার ক্ষেত্রে। এবার আপনাকে আরেক ক্যাটাগরিতে প্রশ্ন করতে পারে যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কোথায় বেশি? সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কোন দেশে? যদি বলে বৃদ্ধির হার, যদি বলে বৃদ্ধির হার, তাহলে আমরা আফগানিস্তান দেখাবো। আফগানিস্তান বৃদ্ধির হার, আফগানিস্তান জনসংখ্যা বৃদ্ধির হার কোন দেশে? আফগানিস্তান জনসংখ্যা বৃদ্ধির হার কোন দেশে? শীর্ষ দেশ হচ্ছে সবচেয়ে বেশি কোন দেশ? আফগানিস্তান। আর যদি বলে কম, জনসংখ্যা বৃদ্ধির হার কম, তাহলে অ্যান্সার হবে ভুটান। অ্যান্সার কি? ভুটান। অ্যান্সার কি হবে? ভুটান। এইবার আসেন, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? এই বিশ্ব জনসংখ্যার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.9%। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.9%। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.9%। কত পার্সেন্ট? 1.9%। 1.9%। ওকে, আবার বলি পুরো বিষয়টা, সহজ করে বলি, একটু মন দিয়ে শোনেন। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে ইউএনএফপিএ। এই প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার যেটা, সে সবচেয়ে হারে শীর্ষ দেশ হচ্ছে নাইজার, আর বৃদ্ধির হারে সর্বনিম্ন দেশের নাম হচ্ছে হংকং। এবার শোনেন, এই এই বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনটা অনুযায়ী বিশ্বে জনসংখ্যার মধ্যে যে দেশটা শীর্ষ আছে তার নাম হলো ভারত। দ্বিতীয় শীর্ষ দেশের নাম হচ্ছে চীন। এবার আসেন সার্কভুক্ত দেশের আলোচনা করি, অর্থাৎ দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া আলোচনা করি। দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়ার মধ্যে জনসংখ্যা বেশি ভারতের, দক্ষিণ এশিয়ার মধ্যে জনসংখ্যা কম মালদ্বীপের। এই বিশ্ব প্রতিবেদন 2024 অনুযায়ী। এবার আসেন, এবার বলতে যে সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কোন দেশে বেশি? যদি বলে বৃদ্ধির হার, আফগানিস্তান। আর যদি বলে বৃদ্ধির হার কম কোথায়? ভুটান। কম কোথায়? ভুটান। কম কোথায় ব্রাদার? ভুটান। ওকে, বলেন ক্লিয়ার কিনা? বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনটা ক্লিয়ার কিনা? ক্লাসটা শেয়ার করে দিবেন। জনসংখ্যা প্রতিবেদনটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন এবং ক্লাসটা শেয়ার করে দেবেন। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে, ক্লিয়ার? বলেন ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, আবার বলছেন যে ভুলে যাইতেছে। ভুলে যাবেন, আপনি ভুলে যাবেন, কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ যদি না ছিলেন তাহলে ভুলে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। আচ্ছা, আবার বলছেন, আরেকবার রিভিশন করায় দেই, সহজ করে মনে রাখবেন, সহজ করে। জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে ইউএনএফপিএ, ঠিক আছে? জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে কে? ইউএনএফপিএ। আচ্ছা, এবার প্রতিবেদনে দুইটা ক্যাটাগরি আপনি মনে রাখেন। একটা হলো জনসংখ্যার বৃদ্ধির হারে কে, জনসংখ্যার বৃদ্ধির হার, আর জনসংখ্যায়। জনসংখ্যার বৃদ্ধির হারে শীর্ষ দেশ নাইজার, আর সর্বনিম্ন দেশের নাম হচ্ছে হংকং। এবার আসেন, জনসংখ্যার বৃদ্ধির হারের দিক থেকে, জনসংখ্যার বৃদ্ধির হারের দিক থেকে দক্ষিণ এশিয়া বা সার্কভুক্ত দেশের মধ্যে, দক্ষিণ এশিয়া বা সার্কভুক্ত দেশের মধ্যে যে দেশটা শীর্ষ তা হচ্ছে আফগানিস্তান, আর সর্বনিম্ন দেশের নাম হচ্ছে ভুটান। এবার আসেন, সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যায় শীর্ষ দেশ হচ্ছে ভারত, যে গোটা পৃথিবীতে ভারত, আর সর্বনিম্ন দেশের নাম হচ্ছে মালদ্বীপ। সাউন্ড প্রবলেম বলছেন একজন, সাউন্ড কি প্রবলেম? সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? সাউন্ড একদম পারফেক্ট আছে, একদম ক্লিয়ার আছে, একদম ঠিক আছে। সাউন্ড, সাউন্ড নিয়ে কোনো প্রবলেম নাই, সাউন্ড নিয়ে কোনো প্রবলেম নাই, সাউন্ড ঠিক আছে। ওকে, আমাকে আমাকে একটু বলবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে কিনা?
একটু বলো তো ভাই, সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার, সাউন্ড একটু বলো। ওকে, সাউন্ড ক্লিয়ার। বাকিরা বলছেন সাউন্ড ক্লিয়ার, একটু আপনি রিলোড করে আবার চলে আসেন। ওকে, এবার আসেন। এই যে 6 পৃষ্ঠায় আরো গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মার্কিন নির্বাচন। বিউপি পরীক্ষার আগে আলোচনা করেছিলাম মার্কিন নির্বাচন। আমরা 6 পৃষ্ঠা আলোচনা করতে চাই মার্কিন নির্বাচন নিয়ে। আচ্ছা, এই বছরে মার্কিন কততম নির্বাচন হয়েছে? মার্কিন নির্বাচন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, তাই তো? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আস্তে ধীরে পড়েন, প্রেসারের কিছু নাই, অত তাড়াহুড়ার কিছু নাই। জীবনে তাড়াহুড়া যত করবেন তত লস। তাড়াহুড়া করলে শিখতে পারবেন কম, বুঝতে পারবেন কম। তাড়াহুড়া করার দরকার নেই, একটু ভালো করে পড়েন, ঠিক আছে? ওকে, মার্কিন নির্বাচন। মার্কিন কততম নির্বাচন হয়েছে? 60তম। কততম নির্বাচন হয়েছে? 60তম নির্বাচন হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের কততম নির্বাচন হয়েছে? 60তম নির্বাচন হয়েছে। আচ্ছা, নির্বাচনে দুইটা দল আছে। কয়টা দল আছে ভাই? দুইটা দল আছে। এই মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনে দল আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে রিপাবলিকান, একটা হচ্ছে ডেমোক্রেটিক। কি বললাম? বললাম রিপাবলিকান আর একটা হচ্ছে ডেমোক্রেটিক। রিপাবলিকান আরেকটা কি? ডেমোক্রেটিক। তাহলে রিপাবলিকান একটা দলের নাম কি? রিপাবলিকান। রিপাবলিকান, রিপাবলিকান। অপরদিকে আমরা কি পেলাম? ডেমোক্রেটিক। আমার সাথে কমেন্টে লিখলে ওটা ভুলবেন না, কমেন্টে লিখলে ভুলবেন না, কমেন্টে লিখেন, তাহলে দেখবেন এখানে যে 200-250 মানুষজন আছেন, ওরা প্রত্যেকজনের কমেন্ট যখন আসবে ওদেরটা চোখে পড়লেও আপনি ভুলে যাবেন না। সো লিখেন, কমেন্টে লিখেন রিপাবলিকান, আর এটার নাম কি? ডেমোক্রেটিক। আচ্ছা, এই যে রিপাবলিকান যে দলটা আছে, এটার একটা প্রতীক আছে। এই প্রতীকটার নাম কি? হাতি। এই প্রতীকটার নাম কি? হাতি। আর অপরদিকে ডেমোক্রেটিক যেটা আছে, এটার নাম, এটার প্রতীক হচ্ছে গাধা। প্রতীকটা কি? গাধা। আচ্ছা, একটু মন দিয়ে শুনবেন। এই যে রিপাবলিকান যে পার্টিটা আছে, এটার, এই রিপাবলিকান পার্টিটার যে প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন তার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এই রিপাবলিকান থেকে যিনি প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন তার নাম হলো আব্রাহাম লিঙ্কন, যিনি মার্কিন 16তম প্রেসিডেন্ট ছিলেন, যিনি গেটিসবার্গ ভাষণ দিয়েছিলেন, গণতন্ত্রের সঠিক সংজ্ঞা দিয়েছিলেন এই আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কন নিয়ে গত বছর প্রশ্ন আসছে পরীক্ষায়। আচ্ছা, আর এই দিক থেকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রথম যে প্রেসিডেন্ট হয়েছিলেন তার হচ্ছে এন্ড্রু জ্যাকসন। কি নাম? এন্ড্রু জ্যাকসন। এন্ড্রু জ্যাকসন। এগুলো বেসিক অ্যাফেয়ার্স এর তথ্য, আমি একটু বলার জন্য বললাম। এবার একটু শোনেন। এই যে 2024 সালে যে নির্বাচন হলো, এই নির্বাচনের মধ্যে প্রার্থী যারা ছিলেন, এক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আর একজন হচ্ছে কমলা হ্যারিস। প্রার্থী কারা ছিলেন? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, ট্রাম্প ছিলেন। আর ওদিকে কমলা হ্যারিস ছিলেন। কমলা হ্যারিস, কমলা হ্যারিস ছিলেন। ভালো কথা। এই যে ডোনাল্ড ট্রাম্প যে ছিলেন, তো এই ডোনাল্ড ট্রাম্প কোন অঙ্গরাজ্য থেকে ছিলেন? ফ্লোরিডা। এই ডোনাল্ড ট্রাম্প ছিলেন কোথা থেকে? ফ্লোরিডা। ফ্লোরিডা থেকে, ফ্লোরিডা থেকে ছিলেন। আর এই কমলা হ্যারিস কোথা থেকে ছিলেন? কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়া থেকে। ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। কোথা থেকে ভাই? ক্যালিফোর্নিয়া। একটু সহজ করে চিন্তা করেন, অত প্রেশার নিয়েন না, আস্তে ধীরে পড়েন, সাধারণ জ্ঞান সব পারবেন আপনি। তাড়াহুড়া করবেন না, জীবনে তাড়াহুড়া করলে সমস্যা। মন দিয়ে শুনেন, ধীরে ধীরে পড়েন। 60তম মার্কিন প্রেসিডেন্ট, দুইটা দল, একদিকে গাধা একদিকে হাতি। গাধার দিকে থাকলো কমলা হ্যারিস, আর হাতের দিকে আছে ডোনাল্ড ট্রাম্প। হাতের দিকে কি আছে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের অঙ্গরাজ্য ফ্লোরিডা, আর হ্যারিসের অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া। এবার এদের মধ্যে যে নির্বাচনটা হবে, এদের মধ্যে যে নির্বাচনটা হবে সেটা হচ্ছে ইলেকটোরাল কলেজ ভোট। ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে এদের নির্বাচনটা হবে। তো এই আমেরিকাতে মোট ইলেকটোরাল কলেজ ভোট আছে কয়টা? 538টা। আমেরিকাতে মোট ইলেকটোরাল কলেজ ভোট কয়টা? 538টা। অসংখ্য বার প্রশ্ন আসছে যে আমেরিকাতে মোট ইলেকটোরাল কলেজ ভোট কয়টা? কয়টা ইলেকটোরাল কলেজ ভোট? 538টা ইলেকটোরাল কলেজ ভোট। আচ্ছা, এবার আসেন। তো এই যে 538টা ইলেকটোরাল কলেজ ভোট আছে, এই ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কত পাইছে? 312টা পেয়েছে। কয়টা পেয়েছে? 312। ডোনাল্ড ট্রাম্প পেয়েছে 312টা। কয়টা ভোট পেয়েছে? 312টা। আর বাকি যতটুকু ভোট আছে, অর্থাৎ 226টা ভোট, সেই 226টা ভোট পেয়েছে কমলা হ্যারিস। কমলা হ্যারিস পেয়েছে 226টা ভোট। এখন মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে
সর্বনিম্ন কত ভোট লাগে এটা একটু কমেন্টে জানান তো। যদি কেউ মার্কিন প্রেসিডেন্ট হতে চায় তাহলে তার সর্বনিম্ন কয়টা ভোট লাগবে, কয়টা ভোট লাগবে? কোন একজন ব্যক্তি যদি মার্কিন প্রেসিডেন্ট হতে যায় প্রতিদ্বন্দ্বী, তাহলে তাকে কতগুলা ভোট পেতে হবে? 270টা ভোট। 270টা ভোট, থ্যাংক ইউ সো মাচ, 270টা ভোট। আচ্ছা, তো 270টা ভোট যে লাগবে, তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্প পাইছে কয়টা? 312টা। প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো এই ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে ভোটের ব্যবধান ছিল কত? ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে ভোটের ব্যবধান কত? ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের ভোটের ব্যবধান কত? একটু কমেন্ট করেন, ভোটের ব্যবধানটা কত? আচ্ছা, এবার খেয়াল করেন, মার্কিন প্রেসিডেন্ট ইলেকট্রাল কলেজ ভোটে যে নির্বাচিত হলো, সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজ ভোট আছে কোথায়? ক্যালিফোর্নিয়া যে অঙ্গরাজ্যটা আছে, সবচেয়ে বেশি অঙ্গ কোথায় আছে? ক্যালিফোর্নিয়াতে। এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যতে ইলেকট্রাল কলেজ ভোট কয়টা? 54টা। কয়টা? 54টা। আপনাদেরকে বললাম যে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে ভোটের ডিফারেন্সটা কত? ডোনাল্ড এবং কমলা হ্যারিসের ভোটের ডিফারেন্সটা কত? কত কত ভোটের পার্থক্য আছে তাদের মধ্যে? ওকে, তাহলে এই যে নির্বাচনটা হয়েছে এটা কবে হয়েছে? 2024 সালের 5 নভেম্বর। আমরা জানি যে নভেম্বর মাসের প্রথম প্রথম মঙ্গলবার, যেটা নভেম্বর মাসের প্রথম যে মঙ্গলবার, আমরা জানি নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার, প্রথম মঙ্গলবার, প্রথম মঙ্গলবার, নভেম্বর মাসের প্রথম মঙ্গলবারে এই ভোট হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। কত? প্রথম ভোট হয়। তাহলে খেয়াল করেন, এটা কবে হয়েছে? 5 নভেম্বর 2024। 5 নভেম্বর 2024। এখন প্রশ্ন হলো এই যে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনে জয়লাভ করলেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করলেন, তিনি কততম প্রেসিডেন্ট? 47তম প্রেসিডেন্ট। আচ্ছা, খুবই ভালো কথা। তো এই যে 47তম প্রেসিডেন্ট, তার মেয়াদ কত বছর? তার মেয়াদ হচ্ছে 4 বছর। কত বছর? 4 বছর। মেয়াদ কত বছর? প্রেসিডেন্টের মেয়াদ কত বছর? 4 বছর। আচ্ছা, তার সরকারি যে বাসভবনটা আছে, প্রেসিডেন্টের সরকারি যে বাসভবনটা আছে, সেই বাসভবনটার নাম হচ্ছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস, হোয়াইট হাউস। তাহলে আমাকে একটু প্রশ্নের অ্যান্সার দেন তো, এই যে হোয়াইট হাউসটা আছে, এই হোয়াইট হাউসের স্থপতি কে? এই হোয়াইট হাউসের স্থপতি কে? হোয়াইট হাউসের স্থপতি কে? হোয়াইট হাউসের স্থপতি কে? হোয়াইট হাউসের স্থপতি কে? জেমস হোবার্ন, তাই তো? জেমস হোবার্ন। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো এই যে হোয়াইট হাউসটা আছে, এই হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট কে? হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট কে? হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট কে? হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম প্রেসিডেন্টের নাম কি? প্রথম প্রেসিডেন্টের নাম কি? হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম প্রেসিডেন্টের নাম কি? জন অ্যাডামস। জন অ্যাডামস। এই যে এগুলো আমেরিকার প্রেসিডেন্টের সাথে গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো একটু ভালো করে দেখবেন, এগুলো একটু ভালো করে দেখবেন। আচ্ছা, এরপরে প্রেসিডেন্টের যে সেক্রেটারি আছে, প্রেসিডেন্টের যে ওয়াইফ আছে, তাকে ফার্স্ট লেডি বলা হয়। সো আপনি যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করতে যাবেন, একটু ঘ্যাচাং করে আপনি আমেরিকার স্বাধীনতার ইতিহাসটা পড়ে নেবেন। এটা ঘ্যাচাং করে আমেরিকার স্বাধীনতার ইতিহাসটা পড়ে নেবেন, চোখ ভুলায় যাবেন, দেখবেন সহজ হবে। ওকে, ক্লিয়ার? পৃষ্ঠা 6, পেজ নাম্বার 6, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ক্লিয়ার। পেজ নাম্বার 6, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ক্লিয়ার। প্রেসিডেন্ট নির্বাচন ক্লিয়ার, বলেন। প্রেসিডেন্ট নির্বাচন ক্লিয়ার, বলেন। প্রেসিডেন্ট নির্বাচন ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, তাহলে আপনারা একটু কি করবেন, এই আমাদের যে ডোনাল্ড ট্রাম্প আছে, এই ডোনাল্ড ট্রাম্প নিয়ে একটু পরীক্ষার জন্য একটু আমাদের বইয়ে যে দেয়া আছে 6 নম্বর পৃষ্ঠা, ডোনাল্ড ট্রাম্প নিয়ে একটু সুন্দর করে আলোচনাটা এখান থেকে একটু দেখবেন। আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি কি কি দেখতে হবে, কি কি পড়তে হবে। ওকে, পৃষ্ঠা নাম্বার 7, অর্থাৎ 6 আর 7 এই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আছে। সো আপনি এবার একটু পৃষ্ঠা 7 এই যে প্রশ্নগুলো আছে, এই যে পৃষ্ঠার সাথে যে প্রশ্নগুলো আছে, প্র্যাকটিস গুলো আছে, এই প্র্যাকটিস গুলো একটু ভালো করে দেখবেন, পারবেন না? ওকে, পেজ 7,
ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু বলেন। পেজ 7 ক্লিয়ার কিনা? পেজ 7 ক্লিয়ার কিনা? পেজ 7 ক্লিয়ার কিনা? মিহিরজিকে পেজে অর্ডার নেওয়া যাবে ইনশাল্লাহ। পেজ 7 ক্লিয়ার? পেজ 7 ক্লিয়ার? ওকে, আমাকে একটু কমেন্ট করেন। পৃষ্ঠা 6 এবং 7 আমরা দুইটাই ক্লিয়ার করেছি, বলেন ক্লিয়ার কিনা? পেজ 7 ক্লিয়ার? একটু বলেন ক্লিয়ার কিনা? পেজ 7 ক্লিয়ার? একটু কমেন্ট করে জানান যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার বা ডান। আমি গতকালকে একটা ক্লাস নিয়েছি, আজকে একটা ক্লাস নিচ্ছি, আগামী দিন আর একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। এরপরে আপনাদের পরীক্ষা দিয়ে দিব। ওকে, ক্লিয়ার আলহামদুলিল্লাহ না? এখনো মিহিজিকে যারা সংগ্রহ করেন নাই, আপনাদের জন্য বলছি মিহিজিকেটা সংগ্রহ করে ফেলেন, যত দ্রুত সম্ভব সংগ্রহ করে ফেলেন, যত দ্রুত সম্ভব সংগ্রহ করে ফেলেন। যে কোনো লাইব্রেরিতে পাবেন, রকমারিতে পাবেন, সব জায়গায়। আচ্ছা, তাহলে এবার অনলাইনে যে সকল শিক্ষার্থী আছেন, আপনারা অনলাইনে যে সকল শিক্ষার্থী আছেন, আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে এই যে দেখেন, ইউটিউবে চলে যান, এখনই ইউটিউবে চলে যান। আপনার ফোনে ইউটিউব আছে, আপনি ইউটিউবে চলে যান। আপনি জাস্ট একটা সাবস্ক্রাইব করবেন, আমি দেখবো এই যে এখানে 3500 সাবস্ক্রাইব আছে। এই যে আপনাদের মধ্যে যে যে 150 জন দেখছেন, সেই 150 জনের কতজন এখানে সাবস্ক্রাইব করেন আমি একটু দেখবো। এই যে অর্ণব স্যার ইউটিউব চ্যানেল আছে, সেই অর্ণব স্যার চ্যানেলে চলে যাবেন। চলে গেলে দেখবেন এই যে আমি এখানে একটা প্লে লিস্ট করেছি। প্লে লিস্টের মধ্যে মিহির জিকে ফাইনাল সাজেশন ক্লাস 2025, ফাইনাল সাজেশন ক্লাস 2025, এই প্লে লিস্টে গেলে আমাদের ফেসবুকে যে ক্লাসগুলো হচ্ছে, আমি প্রতিনিয়ত আজকের ক্লাসটা একটু পরে শেষ হওয়ার পরে আমি ইউটিউবে আপলোড করে দিব। আমি সিরিয়াল করে এখানে 10টা 12টা 15টা ক্লাসগুলো আপলোড করে দিব। আপনি একটু দেখি যে কতজন সাবস্ক্রাইব করবে, আমি জানি না। 3.5 সাবস্ক্রাইবার আছে এই মুহূর্তে, খুবই অল্প, খুবই কম, খুবই নগণ্য মানুষ। তো দেখি কতজন সাবস্ক্রাইব করে। 3.5 না? ওকে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়েন যারা আছেন। করে একটু ডান লিখে দেন তো, এখানে করে একটু ডান লিখে দেন তো, করে একটু ডান ডান লিখে দেন, করে একটু ডান লিখে দেন, করে একটু ডান লিখে দেন, করে একটু ডান লিখে ফেলেন, করে ডান লিখে ফেলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। করে ডান লিখে ফেলেন। আমরা দেখব যে আপনি কতটুকু উদার। আপনার ভালোর জন্যই বলছি, অনেক অনেক ভালো কন্টেন্ট আপনি পাবেন যদি যান ওখানে। পৃষ্ঠা 7 শেষ, এবার আমরা পৃষ্ঠা 8-এ আসবো। পৃষ্ঠা 8-এ আসে, পৃষ্ঠা 8-এ, পৃষ্ঠা 8-এ আছে নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার থেকে প্রতি বছর একটা প্রশ্ন হয়, এই বছরের প্রশ্ন হবে ইনশাআল্লাহ। নোবেল পুরস্কার থেকে প্রতি বছর প্রশ্ন হয়, এই বছরও হবে ইনশাআল্লাহ, প্রত্যাশা রাখি। নোবেল পুরস্কারটি নিয়ে একটু আলোচনা করতে চাই, বেসিক ধরেও আলোচনা করব। নোবেল পুরস্কারের সাথে বেসিক ধরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসেন, নোবেল নোবেল পুরস্কার দেখেন। নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার, এই যে নোবেল পুরস্কারটা, এটা 1901 সালে চালু হয়েছে, আমরা জানি। নোবেল পুরস্কার চালু হয়েছে কবে? 1901 সালে চালু হয়। তো সুইডিশ একজন পদার্থবিজ্ঞানী ছিলেন, সুইডিশ পদার্থবিজ্ঞানী, সেই সুইডিশ পদার্থবিজ্ঞানীর নাম হচ্ছে আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেল। তো এই আলফ্রেড নোবেলের নাম অনুসারেই 1901 সালে নোবেল পুরস্কার চালু হয়। তো যখন নোবেল পুরস্কারটা চালু হলো 1901 সালে, তখন 5টা বিষয়ে নোবেল পুরস্কারটা দেওয়া হতো। 1901 সালে 5টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হতো। এরপরে 1968 সালের দিকে গিয়ে, 1968 সালের দিকে গিয়ে আরো একটা বিষয় নোবেল চালু হয়েছে, সেটা হলো অর্থনীতি। অর্থাৎ সর্বশেষ নোবেল পুরস্কার চালু হয়েছে যে বিষয়ে, তা হলো অর্থনীতি। অর্থনীতি। তাহলে নোবেল পুরস্কার বর্তমানে কয়টি বিষয়ে দেওয়া হচ্ছে? 6টা বিষয়ে দেওয়া হয়। কয়টা বিষয়ে দেওয়া হয়? 6টা বিষয়ে দেওয়া হয়। নোবেল পুরস্কার বর্তমানে কয়টা বিষয়ে দেওয়া হয়? 6টা বিষয়ে দেওয়া হয়। নোবেল পুরস্কার বর্তমানে কয়টা বিষয়ে দেওয়া হয়? 6টা বিষয়ে দেওয়া হয়। নোবেল পুরস্কার বর্তমানে কয়টা বিষয়ে দেওয়া হয় ব্রাদার? 6টা বিষয়ে দেওয়া হচ্ছে নোবেল পুরস্কার। আচ্ছা, তো এই যে
এই যে 6টা বিষয়ে দেওয়া হচ্ছে নোবেল পুরস্কার, দেখেন সর্বশেষ দেওয়া হলো অর্থনীতিতে। অর্থনীতিতে চালু হলো 1968 সালে, কিন্তু অর্থনীতিতে দেওয়া হচ্ছে 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কারটা দেওয়া হয়। এবার আসেন কোশ্চেনের ক্যাটাগরি দেখেন, এই নোবেল পুরস্কারগুলো কোথা থেকে দেয় বা কোন সংস্থাগুলো দেয় এটা জানাটা একটু জরুরি। একটু আমাকে বলেন যে নোবেল পুরস্কারের মধ্যে কোন পুরস্কারটা নরওয়ে থেকে দেয়? কোন নোবেল পুরস্কারটা নরওয়ে থেকে দেয়? নোবেল পুরস্কারের মধ্যে কোন বিষয়ের নোবেল পুরস্কারটা নরওয়ে থেকে দেওয়া হয়? নরওয়ে থেকে দেওয়া হয়। কোন নোবেল পুরস্কারটা নরওয়ে থেকে দেওয়া হয়? একটু কমেন্ট করবেন। কোন নোবেল পুরস্কারটা নরওয়ে থেকে দেওয়া হয়? কোন নোবেল পুরস্কারটা নরওয়ে থেকে দেওয়া হয়? আমরা জানি যে 6টা বিষয়ে দেওয়া হয়: সাহিত্য, সাহিত্য, শান্তি, পদার্থ, রসায়ন, চিকিৎসা, চিকিৎসা, আর হচ্ছে একটা অর্থনীতি। অর্থনীতি, অর্থনীতি। এই যে 6টা বিষয় নোবেল দেওয়া হচ্ছে, এর মধ্যে কোনটা নরওয়ে থেকে দেওয়া হয়? শান্তি, শান্তিতে দেওয়া হয় নরওয়ে। এটাই পরীক্ষায় প্রশ্ন আসে যদি বেসিক থেকে, যে কোন বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে? নরওয়ে থেকে কোনটা দেওয়া হয়? নরওয়ে থেকে। তাহলে নরওয়ে থেকে দেওয়া হয়, খেয়াল করে, নরওয়ে থেকে দেওয়া হয় শান্তিতে নোবেল পুরস্কার। আর বাকি সবগুলো নোবেল পুরস্কার দেওয়া হয়, বাকি সবগুলো দেওয়া হয় সুইডেন থেকে। কোত্থেকে? সুইডেন থেকে। বাকি সবগুলো কোথা থেকে দেওয়া হয়? সুইডেন থেকে। ওকে, তাহলে নরওয়ে থেকে দেওয়া হয় শান্তিতে, আর বাকি সবগুলো সুইডেন থেকে দেওয়া হয়। প্রশ্ন এভাবে আসতে পারে যদি বেসিক থেকে আসে। এবার আসেন, এই যে বছর 2024 সালে যে নোবেল পুরস্কার পেয়েছে, একটু খেয়াল করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, 2024 সালের নোবেল পুরস্কার শান্তিতে কে পেয়েছে? 2024 সালের নোবেল পুরস্কারের মধ্যে শান্তিতে কে পেয়েছে? এটা সংগঠন পেয়েছে। সেই সংগঠনটার নাম কি? সংগঠন আর জাপানের একটা সংগঠন, তার নাম হচ্ছে নিহন হিদান কায়ো। কি বললাম? নিহন হিদান হিদান কায়ো, জাপানের একটা সংগঠন, নিহন হিদান কায়ো, তাই না? এই সংগঠনটা জাপানের, যেটা 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে, সেখানে বেঁচে যাওয়া যে মানুষ ছিল তাদের সংগঠন হচ্ছে এই নিহন হিদান কায়ো। আচ্ছা, এবার আসেন সাহিত্য। যে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে তার নাম হচ্ছে হানকাং। পরীক্ষায় প্রশ্ন অলরেডি আসছে বিউপিতে। হানকাং, হানকাং, হানকাং। হানকাং কোত্থেকে পেয়েছে? দক্ষিণ কোরিয়া থেকে পেয়েছে। এই হানকাং নারী কোন জায়গা থেকে পেয়েছে? দক্ষিণ কোরিয়া থেকে পেয়েছে। হানকাং কি কারণে পেয়েছে? তার যে গ্রন্থ আছে সেই গ্রন্থের জন্য পেয়েছে। গ্রন্থের জন্য পেয়েছে। হানকাং কিসের জন্য পেয়েছে? তার যে গ্রন্থ। তাহলে হানকাং এর গ্রন্থটার নাম কি? কমেন্টে জানাতো ভাই। হানকাং এর গ্রন্থের নাম কি? দ্য ভেজিটেরিয়ান, তাই না? তাহলে হানকাং এর গ্রন্থের নাম কি? দ্য ভেজিটেরিয়ান। দ্য ভেজিটেরিয়ান, দ্য ভেজিটেরিয়ান। গ্রন্থের নাম কি? দ্য ভেজিটেরিয়ান। আচ্ছা, এবার আসে অর্থনীতি। অর্থনীতি থেকে, অর্থনীতি থেকে কয়জন ব্যক্তি পেয়েছে? 3জন ব্যক্তি পেয়েছে। একটু নামগুলো বলি, ভালো করে পড়ে রাখবেন। নামগুলো বলি, একটু পড়ে রাখবেন। সাইমন জনসন, একজন ব্যক্তির নাম হচ্ছে সাইমন জনসন। আরেকজন ব্যক্তির নাম হচ্ছে জেমস রবিনসন। সাইমন জনসন, জেমস রবিনসন। হ্যাঁ, আরেকজন ব্যক্তির নাম হচ্ছে অ্যাশমোগ্লু, অ্যাশমোগ্লু, হ্যাঁ, ড্যারন অ্যাশমোগ্লু। এই 3জন পেয়েছে অর্থনীতিতে। কোথায়? অর্থনীতিতে। আচ্ছা, পদার্থবিজ্ঞানে যারা পেয়েছেন তার নাম হচ্ছে হোপফিল্ড, আরেকজনের নাম হচ্ছে হিন্টন। হোপফিল্ড আর কে? হিন্টন। নামগুলো পরীক্ষায় আসবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাহিত্য এবং শান্তি, সাহিত্য এবং শান্তি। আচ্ছা, রসায়নে যারা পেয়েছেন, 3জন ব্যক্তি রসায়ন থেকে পেয়েছেন: ডেভিড বেকার, ডেনিস হার্সবিস, আরেকজন জাম্পার। আচ্ছা, আর ওদিকে চিকিৎসা বিজ্ঞানে যিনি পেয়েছেন তার হচ্ছে ভিক্টর অ্যামব্রোজ, ভিক্টর অ্যামব্রোজ। আর হচ্ছে রূপ রুফকুন, আরেকজন ব্যক্তির নাম হচ্ছে রুফকুন, গ্যারি রুফকুন। তাহলে এই খেয়াল করেন, নোবেল পুরস্কারের মধ্যে একটু দেখবেন ভালো করে এই জায়গাটা। নোবেল পুরস্কারের মধ্যে টোটাল এই বছরে 11 জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছে। কতজন ব্যক্তি? 11 জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছে। এর মধ্যে পুরুষ আছে 10 জন, একজন নারী, ওই যে হানকাং একজন নারী, আর একটা সংস্থা
নাম হচ্ছে নিহন হিদানকাই। 11 জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছে। এর মধ্যে পুরুষ 10 জন, একজন নারী, আর একটা সংগঠন আছে, তার নাম হচ্ছে নিহন হিদানকায়। আচ্ছা, প্রতি বছরের নোবেল পুরস্কারটা নোবেল পুরস্কারটা ঘোষণা করা হয় অক্টোবর মাসে প্রথম যে সোমবারটা আসে সেই প্রথম সোমবারে। আর এই নোবেল পুরস্কারটা তুলে দেওয়া হয় 10 ডিসেম্বর, অর্থাৎ এই 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী, এই দিনটাতে তুলে দেওয়া হয়, এই দিনটাতে তুলে দেওয়া হয় নোবেল পুরস্কার। ওকে, তাহলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সাহিত্য, শান্তি একটু দেখবেন, অর্থনীতি, হ্যাঁ, এই জায়গাগুলো একটু ভালো করে দেখবেন। এবার আসেন, বিশ্বের ইংরেজি সাহিত্যের জন্য আরেকটা পুরস্কার আছে, সেই পুরস্কারটার নাম হচ্ছে ম্যান বুকার পুরস্কার। কি পুরস্কার? বুকার পুরস্কার। একটা হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার, আন্তর্জাতিক বুকার পুরস্কার, ঠিক আছে। তো এই বছরে এই বুকার পুরস্কারটা একটু ভালো করে দেখে যাবেন। বুকার পুরস্কার, বুকার পুরস্কার, বুকার পুরস্কার 2024। এই বুকার পুরস্কার যিনি পেয়েছেন তার নাম হচ্ছে সামান্তা হারভে। বুকার পুরস্কার যিনি পেয়েছেন নাম হচ্ছে সামান্তা, সামান্তা হারভে, সামান্তা হারভে। বুকার পুরস্কার যিনি পেয়েছেন নাম কি তার? সামান্তা হারভে, সামান্তা হারভে। এখন যে উপন্যাসের জন্য তিনি পেয়েছেন তার নাম হচ্ছে অরবিটাল, 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 অরবিটাল উপন্যাসের জন্য তিনি এটা পেয়েছেন। কত সালে? তো অরবিটাল 2024 সালে অরবিটাল পুরস্কারের জন্য তিনি পেয়েছেন। ইংরেজি সাহিত্যের জন্য দেওয়া হয় বুকার পুরস্কারটা। আচ্ছা, তাহলে এই বুকার পুরস্কারটাকে বলা হয় সাহিত্যের নোবেল। এই বুকার পুরস্কারকে বলা হয় সাহিত্যের নোবেল। প্রশ্ন আসে, সাহিত্যের নোবেল নামে খ্যাত কোন পুরস্কার? বুকার পুরস্কার। এই বুকার পুরস্কারটা কোথা থেকে দেওয়া হয়? যুক্তরাজ্য থেকে দেওয়া হয়। কোত্থেকে? যুক্তরাজ্য থেকে। কোথা থেকে দেওয়া হয়? যুক্তরাজ্য থেকে দেওয়া হয়। বুকার পুরস্কারটা দেওয়া হয় যুক্তরাজ্য থেকে, যুক্তরাজ্য থেকে। আচ্ছা, এবার আসেন, এবার আসেন আন্তর্জাতিক বুকার পুরস্কার। আন্তর্জাতিক বুকার পুরস্কার যেটা 2024, একটু ভালো করে আন্তর্জাতিক বুকার পুরস্কারটা দেখে যাবে। তাহলে বুকার পুরস্কার একটা, আর হলো আন্তর্জাতিক বুকার পুরস্কার। আন্তর্জাতিক বুকার পুরস্কার যিনি পেয়েছেন তার নাম হচ্ছে জিনি, জিনি এরপেনবক, জিনি এরপেনবক, জিনি এরপেনবেক বা বক, জিনি এরপেনবেক, জিনি এরপেনবেক, জিনি এরপেনবেক, জিনি এরপেনবেক। আরেকজন ব্যক্তির নাম হচ্ছে হফমান, হফমান, জিনি এরপেনবেক, আরেকজন ব্যক্তির নাম হচ্ছে হফমান, জার্মানি থেকে। তারা দুজন পেয়েছেন। সো এই বুকার পুরস্কার, ম্যান বুকার পুরস্কার, নোবেল পুরস্কার এবং অস্কার, অস্কার, অস্কারটা একটু ভালো করে দেখে যাবেন। অস্কার, অস্কারটা দেখে যাবেন। অস্কার, অস্কার মানে অস্কার কেন দেওয়া হয়? অস্কার কেন দেওয়া হয়? আন্তর্জাতিক অস্কার পুরস্কারটা কেন দেওয়া হয়? চলচ্চিত্রের জন্য যে শ্রেষ্ঠ পুরস্কার সেটা, তার নামই তো হচ্ছে অস্কার। চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরস্কার যেটা যুক্তরাষ্ট্রের হলিউড থেকে, হলিউড থেকে দেওয়া হয়। এটা 1928 সালে চালু হয়েছিল অস্কারটা, এবং 1929 সাল থেকে এই অস্কার পুরস্কারটা দেওয়া হচ্ছে। 1929 সাল থেকে অস্কার পুরস্কারটা কি দেওয়া হচ্ছে। সো এই 2024 সালে অস্কার পাইছে যে চলচ্চিত্রটা, 2024 সালে অস্কার পেয়েছে যে চলচ্চিত্রটা, তার নাম কি? ওপেন হেইমার, তাই না? ওপেন হেইমার, ওপেন হেইমার এবছরে কিন্তু আলোচিত ওপেন হেইমার। সো এই ওপেন হেইমার চলচ্চিত্রের পরিচালকের নাম কি? একটু আমাকে বলেন তো। ওপেন হেইমার চলচ্চিত্রের পরিচালকের নাম কি? 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 একটু আমাকে বলেন। ওপেন হেইমার চলচ্চিত্রের পরিচালকের নাম কি? যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের হলিউড থেকে দেওয়া হয়। থ্যাংক ইউ। ওপেন হেইমার চলচ্চিত্রের পরিচালকের নাম কি? ওপেন হেইমার। ওকে, রওশন জাহান, আপনার কমেন্ট পড়লাম। একটু কমেন্ট করেন, ওপেন হেইমার চলচ্চিত্রের পরিচালক কে? আচ্ছা, আপনারা হয়তো সবাই জানেন বা শোনেন, ক্রিস্টোফার নোলান। থ্যাংক ইউ, প্রামাণিক সবার আগে বলেছে ক্রিস্টোফার নোলান। আচ্ছা, থ্যাংক ইউ। ক্রিস্টোফার নোলান ওপেন হেইমারের পরিচালক। এখানে এই যে মিহির স্ট্রিকের ফাইনাল সাজেশনটা,
হ্যাঁ, আমি নিজেও পড়ি চাকরির জন্য, আমি নিজেও এই মিহির জিকে ফাইনাল সাজেশন পড়ি। দেখেন, মিহির জিকেটা আপনি যদি ভালো করে পড়ে যেতে পারেন ব্রাদার, আমি আপনাকে এতটুকু বলি এই যে মাগরিবের আজান দিচ্ছে, এতটুকু বলি আপনাকে, মিহির জিকেটা যদি আপনি একটু মন দিয়ে ভালো করে পড়েন, তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30-এর মধ্যে ইনশাল্লাহ 25+ কোশ্চেন দাগায় আসতে পারবেন। 30-এর মধ্যে 25+ কোশ্চেন আপনি দাগায় আসতে পারবেন, এটা এতটুকু আমি প্রত্যাশা করি, যদি ভালো করে রিভিশন দিয়ে যেতে পারেন। আর রিভিশন দেওয়ানোর জন্য তো আমি আছি না? যেমন গতকালকে থেকে আজকে আপনার 10 পেজ পড়া হয়ে গেছে, 10 পেজ। কালকে আমি আরো 10 পেজ আপনাদেরকে পড়ায় দিব, এরপরে 20 পেজের উপর একটা পরীক্ষা নিয়ে নিবে ইনশাআল্লাহ। দেখবেন যে অনেক সহজ হয়ে যাবে। আর আমার পেট বেঁচে যে সকল শিক্ষার্থী ছিল, এদের আবার আরেকটা প্লাস পয়েন্ট আছে। আমার পেট বেঁচে যে সকল শিক্ষার্থী ছিল বা আছে, এদের আরেকটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা কি? আমাদের যে হাই ভোল্টেজটা ছিল, আমি হাই ভোল্টেজটা ওদেরকে অলরেডি পড়ায় ফেলছিলাম। হাই ভোল্টেজ, তো হাই ভোল্টেজটা যদি আপনি একটু পড়ে ফেলতে পারেন, তাহলে মোটামুটি এখানে 80%, 70 থেকে 80% আপনার সাম্প্রতিকটা কাভার হয়ে গেছে। এবার আপনি বাকি 30% আমার সাথে একটু রিভিশন দিবেন। হ্যাঁ, রিভিশন দিবেন, পারবেন না? সেকেন্ড প্লাস পয়েন্ট কি? এই যে আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, আমার প্ল্যান হলো আমি ক্লাস নিব এবং ক্লাসের পরে এক্সাম নিব। সো আমি এই রিসেন্ট অ্যাফেয়ার্স পেজ ধরে বলে দিব 1 থেকে 10 পেজের উপর এক্সাম 5 তারিখ থেকে। মিহির স্যার যেহেতু বলেছেন 5 তারিখের কথা, সো আমরা ইনশাল্লাহ 5 তারিখ থেকে শুরু করব। তো আমরা চাই আপনারা সেই এক্সাম গুলো দিয়ে এই পুরো বইটা কাভার করে যান ঢাবির আগে ইনশাআল্লাহ। ঢাবির আগে, ওকে, ঢাবির আগে। তো যারা সংগ্রহ করেন নাই তারা সংগ্রহ করেন। আর যারা বলেন যে গত বছরে কয়টা কমন ছিল একটু দেখান, তাদের জন্য এই যে গত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেন কমন ছিল, সেটা আমরা ওই পরের পৃষ্ঠায় দিয়ে রাখছি। ইভেন কিউআর কোড স্ক্যান করলে আপনি দেখে যাবেন যে এটা আসলে গত বছরেই আপডেট কিনা না অন্য কিছু। ওকে, তো যারা সংগ্রহ করেন না লাইব্রেরিতে পাবেন। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট একটু মন দিয়ে শোনেন। আমি ক্লাসে পড়ানোর মানুষ, আমি গল্প কম করি, পড়াই বেশি। যারা মেহিজিকে পেজ থেকে দেখছেন তারা হয়তো 2-4 জন হয়তো নতুন দেখতে পারেন, কিন্তু আমি দীর্ঘদিন ধরে মেহিজিকে পেজে ক্লাস নেই। আমার নিজের প্ল্যাটফর্ম আছে অর্ণব স্যার, সেখানে নেই, এবং আমি পড়ানোর মানুষ, এতটুকু। এই যে মিহির জিকের আরেকটা সিরিজের বই আছে যেটা ট্যালেন্ট হান্ট মডেল টেস্ট, এটা হলো মডেল টেস্ট। এই যে মডেল টেস্টটা আছে ট্যালেন্ট হান্ট, যেটা আমার আজকে থেকে আগামী 20 তারিখ পর্যন্ত আমার প্ল্যান হলো এই মডেল টেস্টটাকে সলভ করানো। এটা হলো আমার প্ল্যান। কিভাবে সলভ করানো আমি আপনাকে দেখাই কিভাবে সলভ করাবো। এবং আপনি আমার সাথে যদি এই সলভ গুলো করেন না, আমি আপনাকে এতটুকু বলি যে ইনশাআল্লাহ আপনি আটকাবেন না ভাই, মানে আপনি আটকাবেন না, এতটুকু আমি বলি যে আপনার প্রিপারেশন প্রস্তুতি কভার হয়ে যাবে। দেখেন, এই যে আজকে রাত 10টায় অর্ণব স্যার যে পেজটা আছে, এই পেজ থেকে আমি ইনশাআল্লাহ এই ট্যালেন্ট হান্ট বইটার উপরে আমি মডেল টেস্ট গুলো সলভ করতে থাকবো। জাস্ট মডেল টেস্ট সলভ করতে থাকবো। এই যে দেখেন, আমি অলরেডি রেডি করে রেখেছি। আপনাদের এই 10 পৃষ্ঠার ক্লাসটা শেষ হবে রাত 10টায়, জাস্ট 10টায়। আমি ইনশাল্লাহ প্রতিদিন দুইটা করে অন্তত প্রতিদিন 2টা করে করলেও তো এখানে কোশ্চেন 50টা মডেল টেস্ট, প্রতিদিন 3টা করে পড়াবো। প্রতিদিন 3টা করে পড়ালাম, 3টা কয়টা? 75টা কোশ্চেন পড়াতে আর কত সময় লাগবে? আর 4টা করে পড়ালাম, 100টা কোশ্চেন, 25 4 25 100। 100টা কোশ্চেন তো আমি আমার পেইড ব্যাচেও সলভ করাই না? সো এই যে প্রতিদিন অন্তত 3 থেকে 4টা করে আমি সব গুছায় রাখছি, ধরে ধরে একটা একটা করে কোশ্চেন করে ব্যাখ্যা করব, পড়াতে থাকবো। এটা রাত 10টায়, আজকে রাত 10টা থেকে
অর্ণব স্যার পেজ থেকে শুরু হবে। সো অর্ণব স্যার পেজের লিঙ্ক আপনি অর্ণব স্যার লিখেন তাহলে পেয়ে যাবেন। অর্ণব স্যার, এই যে বানানটা এটা, ORNOB, অর্ণব SIR, অর্ণব স্যার। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, ঠিক আছে। সো আমি যাদেরকে কথা দিয়েছি, আমার পেইড ব্যাচের শিক্ষার্থী, আমার অফলাইনের শিক্ষার্থী, অনলাইনের শিক্ষার্থী, আর যারা বই কিনেছেন সবার জন্য ইনশাআল্লাহ আমি খাটবো। ওকে, চলেন আমরা আমরা পেজ নাম্বার 8 পর্যন্ত আলোচনা করেছি, এবার আমরা পেজ নাম্বার 9 এর দিকে চলে আসি। 9, খেলাধুলা। খেলাধুলা থেকে আপনি দুই টাইপের প্রশ্ন পাবেন। খেলাধুলা থেকে আপনি দুই টাইপের প্রশ্ন পাবেন ব্রাদার। খেলাধুলা থেকে আপনি দুই টাইপের প্রশ্ন পাবেন। খেলাধুলার থেকে আপনি দুই টাইপের প্রশ্ন পাবেন, একটা হচ্ছে খুব বেসিক অ্যাফেয়ার্স আর বেসিক অ্যাফেয়ার্স, আর একটা হলো সাম্প্রতিক। সাম্প্রতিকটা সবচেয়ে বেশি আসে, কোন কারণে সাম্প্রতিক না আসলে আপনি দেখবেন যে বেসিক অ্যাফেয়ার্স থেকে খেলাধুলার প্রশ্ন নিয়ে দিয়েছে। সো খেলাধুলা নিয়ে একটু আলোচনা করে দেখেন, এখানে ব্যালন ডিওর আছে। ব্যালন ডিওর মেয়ের জায়গায় ফাইনাল সাজেশন পড়লে ট্যালেন্ট হান্ট মানে হাই ভোল্টেজটা পড়া লাগবে কিনা না, এখন শুধু ফাইনাল সাজেশনটা পড়েন, হাই ভোল্টেজটা একটু সাইডে রেখে ফাইনাল সাজেশনটা ভালো করে রিভিশন দেন। খেলাধুলা ব্যালন ডিওর 2024 আলোচনা করেছে আগেও, মুখে মুখে একটু বলি শোনেন। ব্যালন ডিওর 2024 পুরুষ বিজয়ী যিনি, তার নাম হচ্ছে রুদ্রি। নাম কি তার? রুদ্রি, স্পেন থেকে ম্যানচেস্টার সিটিতে খেলতো, তাই না? রুদ্রি। তাহলে বর্ষসেরা ফুটবলার কে হয়েছেন? রুদ্রি। আচ্ছা, এবার আসেন, বর্ষসেরা নারী ফুটবলার কে হয়েছেন? বুনমাতি, ওই যে আইতানা বুনমাতি, স্পেনের বার্সেলোনার আইতানা বুনমাতি। আচ্ছা, এবার আছেন স্ট্রাইকার। স্ট্রাইকার কে হয়েছেন? কিলিয়ান এমবাপ্পে। স্ট্রাইকার কে হয়েছেন? কিলিয়ান এমবাপ্পে। আরেকজন সাথে আছে, নাম হচ্ছে নাম কি? হ্যারি কেইন। নাম হচ্ছে কি? হ্যারি কেইন। ক্লাসে মজা করে বলি হ্যারি কেইন, তাই না? হ্যারি কেইন। তাহলে কিলিয়ান এমবাপ্পে আরেকজন হচ্ছে হ্যারি কেইন। এমবাপ্পে আরেকজন হচ্ছে হ্যারি কেইন। এবার আসেন গোলকিপার, বর্ষসেরা গোলকিপার। গোলকিপার কে? এমিলিয়ানো মার্টিনেজ। গোলকিপার কে? এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টিনা থেকে। এবার আসেন বর্ষসেরা তরুণ ফুটবলার। বর্ষসেরা তরুণ ফুটবলারের নাম কি? লামিন, কি নাম? লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল, লামিন ইয়ামাল। তাহলে কয়েকটা জিনিস ভালো করে মনে রাখেন। ব্যালন ডিওর, বর্ষসেরা পুরুষ ফুটবলার, নারী ফুটবলার, স্ট্রাইকার, সেরা গোলকিপার, এই কয়টা জিনিস মনে রাখেন। এবং তরুণ ফুটবলার তার নাম হচ্ছে কি? লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল, লামিন ইয়ামাল, লামিন ইয়ামাল। এই কয়টা জিনিস ভালো করে মনে রাখেন। এবার আসেন এই যে ফিফা অ্যাওয়ার্ড দিয়েছে না 2024 সালে, বেস্ট অ্যাওয়ার্ড, ফিফা বর্ষসেরা বেস্ট অ্যাওয়ার্ড। তাহলে বর্ষসেরা ফুটবলার পুরুষ কে হয়েছে? বর্ষসেরা ফুটবল পুরুষ কে হয়েছে? ভিনিসিয়াস জুনিয়র, তা না? ব্রাজিল থেকে ভিনিসিয়াস জুনিয়র, খুব সম্ভবত নাম। মহিলা কে হয়েছে? আইতারা বুনমাতি, স্পেন থেকে। আচ্ছা, একটু দেখবেন। এরপরে আসেন হামজা চৌধুরী। এই বছরে হামজা চৌধুরী খুবই গুরুত্বপূর্ণ, আলোচিত হয়েছে। হামজা চৌধুরী একটু ভালো করে পড়তে হবে হামজা চৌধুরী জায়গাটা। যাদের কাছে বই আছে তারা একটু পৃষ্ঠাটা খোলেন, খুলে দেখেন হামজা চৌধুরী নিয়ে আলোচনা আছে। হামজা চৌধুরী, হামজা হামজা চৌধুরী, হামজা চৌধুরী একটু ভালো করে দেখে যেতে হবে, চোখ ভোলাইতে হবে। হামজা চৌধুরী দেখেন বাংলাদেশি বংশোদ্ভূত তিনি, তাই না? তাহলে যুক্তরাজ্যের তিনি পেশাদার ফুটবলার, তাহলে বাংলাদেশি বংশোদ্ভূত, যুক্তরাজ্যের পেশাদার ফুটবলার, তাই না? হামজামতি। তাহলে এই হামজা চৌধুরী দেখেন আনুষ্ঠানিকভাবে তিনি অনুমতি পেয়েছেন কোথায় খেলার জন্য? আমাদের জাতীয় ফুটবল দলে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে তিনি অনুমোদন পেয়েছেন। 19 ডিসেম্বর তিনি অনুমোদন পায়। 2024 সালের 19 ডিসেম্বর তিনি অনুমোদন পেয়েছেন। এখন তিনি বর্তমানে যে ক্লাবটাতে খেলছে তার নাম কি? ওই যে ইংলিশ প্রিমিয়ার লিগ না, ওই যে ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগ, লেস্টার সিটির ক্লাব যেটা, সেটাতে, লেস্টার সিটির ক্লাব। আচ্ছা, তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে ইউরোপীয় ক্লাবে যে ব্যক্তিটা আছে তার মধ্যে সবচেয়ে বেশি যে পারিশ্রমিক পায় তার হচ্ছে এই হামজা চৌধুরী। তাহলে এই বছরে হামজা চৌধুরী নিয়ে প্রশ্ন হয়তো চলে আসতেও পারে, তো ভালো করে দেখে যাবেন হামজা চৌধুরীকে নিয়ে। ওকে, যেহেতু বাংলাদেশে একটা অবদান। এরপরে আসেন নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024 প্রশ্ন আসছে নারী সাফ নিয়ে। শুক্রবারে কি একটা পরীক্ষা হলো, সেখানে আসছে। আচ্ছা, নারী চ্যাম্পিয়নশিপ দেখেন আয়োজক দেশ কে ছিল? নেপাল। চ্যাম্পিয়ন দেশকে? নেপাল, সহজ কথা। আর এই নারী সাফ চ্যাম্পিয়নশিপের মধ্যে সেরা যে মানে বাংলাদেশের হয়ে যে গোল করেছিল যে মেয়েটা, চাকমা মেয়েটা, তার নাম কি? মনিকা চাকমা, আর হচ্ছে ঋতুপর্ণা চাকমা। অর্থাৎ বাংলাদেশের হয়ে যে মেয়েটা গোল করেছিল তার নাম কি?
তার নাম কি? মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। আর গোলকিপার যে গোলরক্ষক ছিল তার নাম কি? তার নাম কি? তার নাম হচ্ছে রূপনা চাকমা। কি চাকমা? রূপ রূপনা চাকমা, রূপনা চাকমা। আচ্ছা, আর সেরা খেলোয়াড় হয়েছিল কে? ঋতুপর্ণ চাকমা। তাহলে সেরা খেলোয়াড় কে? ঋতুপর্ণ চাকমা। সেরা খেলোয়াড় কে হয়েছিল? ঋতুপর্ণ চাকমা। সেরা গোলকিপার হয়েছিল কে? রূপনা চাকমা। আর গোল করছে কে? ফাইনালে বাংলাদেশের হয়ে গোল করছে কে? একটা হচ্ছে মনিকা চাকমা আর কে? ঋতুপর্ণ চাকমা। মনিকা চাকমা আর কে? ঋতুপর্ণ চাকমা। খেয়াল করেন, এই যে বাংলাদেশের দলের অধিনায়ক যিনি আছেন, নারী দলের অধিনায়ক, তার নাম কি? সাবিনা খাতুন। প্রশ্ন আসছে, নারী দলের অধিনায়কের নাম কি? সাবিনা খাতুন। নারী দলের অধিনায়কের নাম কি? সাবিনা খাতুন। নয় নয়ে আলোচনা করছি গুরুত্বপূর্ণ জিনিসগুলো, নয় আলোচনা করছি, আলোচনা করছি। তাহলে খেলাধুলা, প্যারিস অলিম্পিক খুবই গুরুত্বপূর্ণ। এবছরের প্যারিস অলিম্পিক থেকে প্রশ্ন আসছে বিউপিতে। যা যা বলবো একটু মন দিয়ে শুনবেন, কথাগুলো শুনবেন। এই যে আপনারা ভার্সিটিতে যারা পরীক্ষা দিবেন, এই যে কিছুদিন আগে বিউপির পরীক্ষা হলো, সেখানে প্যারিস অলিম্পিক থেকে প্রশ্ন আসছে। এবছর অলিম্পিক থেকে প্রশ্ন হতে পারে। অলিম্পিক কততম অলিম্পিক হয়েছে? এটা এবার 33তম অলিম্পিক। কততম অলিম্পিক হয়েছে? পৃষ্ঠা নাম্বার 10-এ আছি, মিহিরজিকে বইয়ের ফাইনাল সেশনের পৃষ্ঠা 10। প্যারিস অলিম্পিক, প্যারিস অলিম্পিক, 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 প্যারিস অলিম্পিক 2024। এটা কততম আসর ছিল? 33তম আসর, গ্রীষ্মকালীন 33তম আসর। তাহলে এই যে গ্রীষ্মকালীন 33তম আসর ছিল, এটা কোথায় হয়েছে? ফ্রান্সের প্যারিসে। কোথায় হয়েছে? ফ্রান্সের প্যারিসে। এই প্যারিস অলিম্পিকের মধ্যে যে নীতি বাক্যটা ছিল তার নাম কি? সবার জন্য উন্মুক্ত গেমস। গেমস ওয়াইড ওপেন, তাই না? সবার জন্য উন্মুক্ত গেমস, সবার জন্য উন্মুক্ত গেমস, সবার জন্য। থিমটা কি ছিল? সবার জন্য উন্মুক্ত, উন্মুক্ত গেমস, সবার জন্য উন্মুক্ত গেমস। আর এটার যে মাস্কট ছিল, মাস্কট, এই যে প্যারিস অলিম্পিকের যে মাস্কটটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, আলোচিত, দ্য ফ্রিজ। মাস্কটটার ছবি দেখেন আপনারা, দ্য ফ্রিজ। মাস্কটটার নাম কি? দ্য ফ্রিজ। অলিম্পিকের মাস্কটটার নাম কি ছিল? দ্য ফ্রিজ, দ্য ফ্রিজ। আর এই অলিম্পিকে ক্লাস পড়িয়েছিলাম, আলোচনা করেছিলাম অলিম্পিক ব্যাচের মধ্যেই, যে সর্বোচ্চ পদক বিজয়ী দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ পদক পেয়েছে, সর্বোচ্চ পদক, সর্বোচ্চ পদক পেয়েছে কি? ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েছে সর্বোচ্চ পদক। অর্থাৎ 126টা পদক পেয়েছে কি? মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে স্বর্ণ কয়টা পাইছিল? 40টা। 126টা পদক পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, স্বর্ণ পেয়েছিল 40টা। আর দ্বিতীয় সর্বোচ্চ পদক পেয়েছিল কোন দেশ? চীন। দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ পদক পেয়েছে কোন দেশ? চীন। দ্বিতীয় সর্বোচ্চ পদক পেয়েছে কোন দেশ? চীন। পরীক্ষা আলোচনা করেছে, পরীক্ষায় এটাই আসছে। তাহলে সর্বোচ্চ পদক জয়ী দেশ এবং দ্বিতীয় সর্বোচ্চ পদক জয়ী দেশ, সেটা আসতে পারে পরীক্ষা। এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আসতে পারে। আচ্ছা, এই অলিম্পিকের ইতিহাসে খেয়াল করেন, এই যে অলিম্পিক, এই অলিম্পিকের ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ পদক জয়ী যে ব্যক্তি, সাঁতারু আছে, সাঁতারু। আবার একবার চোখ ভোলা যাবেন মাইকেল ফিলিপসের দিকে। এই অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণ পদক বিজয়ী যে সাঁতারু আছেন তার নাম কি? যুক্তরাষ্ট্রের মাইকেল ফিলিপস। 23টা স্বর্ণ পদক পেয়েছেন তিনি এখনো পর্যন্ত। মাইকেল ফিলিপস, মাইকেল ফিলিপস, মাইকেল ফিলিপস। প্যারিস অলিম্পিক আলোচনা করবেন, এবং এই প্যারিস অলিম্পিকের সাথে কিন্তু আমাদের এই যে বর্তমান উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জড়িত, উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জড়িত। ওকে, সাধারণ মাইকেল ফিলিপস। আমাকে একটু বলেন তো ভাই, পৃষ্ঠা 10, পৃষ্ঠা 10 ক্লিয়ার কিনা? পৃষ্ঠা নম্বর 10 ক্লিয়ার কিনা? তাহলে দেখেন 1 থেকে 10-এর মধ্যে আপনি কি কি পড়বেন আমি মোটামুটি আপনাকে আলোচনা করে দিয়েছি। 1 থেকে 10 পৃষ্ঠার পর্যন্ত আপনি কি কি পড়বেন আমি আপনাকে আলোচনা করে দিয়েছি অলরেডি। আমাকে বলেন তো ভাই, আমাকে বলেন তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একবার একটু জাস্ট বলেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। একবার একটু আল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ ভাই। দেখি কারা কারা সংগ্রহ করেছেন মিহির জিকেটা। একটু আপনি লিখবেন তো ভাই, আপনি যে মিহির জিকেটা বইটা সংগ্রহ করেছেন মানে কোন লাইব্রেরি থেকে এবং এটা কোন জায়গায়, কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? আপনি একটু লাইব্রেরির নামটা লিখেন তো। লাইব্রেরি, লাইব্রেরির নামটা লিখবেন এবং সেই লাইব্রেরিটা কোথায়। যেমন ধরেন মনি লাইব্রেরি, মনি লাইব্রেরি। এই মনি লাইব্রেরি আছে প্রেস ক্লাব রংপুর, প্রেস ক্লাব রংপুর।
রং। আবার ধরেন ইউসিসি লাইব্রেরি, ইউসিসি লাইব্রেরি, ফার্মগেট ঢাকা, ফার্মগেট ঢাকা, ঢাকা, ঢাকা। আবার ধরেন মাইশা লাইব্রেরি, মাইশা লাইব্রেরি, মাইশা লাইব্রেরি, নীলক্ষেত, ঢাকা, নীলক্ষেত, ঢাকা। আপনি কোত্থেকে সংগ্রহ করছেন একটু লিখেন তো। তাহলে আপনার এলাকার হয়তো এমন স্টুডেন্ট এখানে থাকতে পারে যে পাচ্ছে না। ওকে, কলেজ লাইব্রেরি রংপুর, থ্যাংক ইউ। একটু লিখেন তো ভাই, একটু লিখেন কোথায়। মাগুরাতে খোঁজ নেন, পাওয়া যাবে ইনশাআল্লাহ। রংপুর লালবাগ থেকে। লাইব্রেরির নামটা একটু লিখে দিবেন। বুকটার প্রাইস কত? 250 টাকা। মেজিকে ফাইন্যান্স সাজেশনের দাম হচ্ছে 250 টাকা। 250 টাকা। ও 250 টাকা না, না কি 220 টাকা রেখেছে? 220 টাকা, সরি সরি, 220 টাকা রেখেছে। 220 টাকা মূল্য, 220 মূল্য হচ্ছে 220 টাকা। মূল্য 220 টাকা। মূল্য 220 টাকা। মূল্য 220 টাকা রেখেছে। কাব্য লাইব্রেরি, ওকে। অর্ডার করেছি স্যার, এখনো হাতে পাইনি। করে নেন, করে নেন। আল্লাহ ভরসা, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আচ্ছা, আপনাদের সাথে যদি আমি রেগুলার ক্লাস নিই, আপনারা ক্লাস করবেন তো? রেগুলার ক্লাস নিলে ক্লাস করবেন তো? ট্যালেন্ট হান্টের দাম হচ্ছে 50 টাকা। ট্যালেন্ট হান্টের দাম হচ্ছে 50 টাকা। ময়মনসিং এ পাওয়া যাবে। ময়মনসিং এর যে লাইব্রেরি গুলো আছে, সেই লাইব্রেরি গুলোতে খোঁজ নেন। পাঠক সমাবেশ আর কি কি যেন আছে, ময়মনসিং এর লাইব্রেরিতে গুড বুকস আর কি যেন আছে, খোঁজ নেন, পাবেন। আচ্ছা, এবার একটু আপনাদের আরেকটা নোটিশ দিয়ে রাখি, একটু মন দিয়ে শোনেন। নোটিশটা কি? নোটিশটা হচ্ছে আজকে রাত 10টায়। কয়টায় বললাম? আজ রাত 10টায়। আজ রাত, আজ রাত 10টায়। আজ রাত ঠিক 10টায়। আজ রাত ঠিক 10টায় এই যে ট্যালেন্ট হান্ট, ট্যালেন্ট হান্ট আছে, এই ট্যালেন্ট হান্টের মডেল টেস্ট সলভ, ট্যালেন্ট হান্টের মডেল টেস্ট সলভ। এবং এই মডেল টেস্টে আমি প্রত্যেকটা জিনিস আপনাকে ধরে ধরে পড়াই দিব ইনশাআল্লাহ। ঠিক রাত 10টায়, ঠিক আছে? ঠিক রাত 10টায় অর্ণব স্যার পেজ থেকে, অর্ণব স্যার, অর্ণব স্যার পেজ থেকে ট্যালেন্ট হান্টের উপরে যে ক্লাস, সে ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং আগামী দিনও আপনাদের মেহিজেকে ফাইনাল সাজেশনের পেজ 11 থেকে 20 ক্লাস হবে ইনশাআল্লাহ। 11 থেকে 20 এবং একই সময়ে 6:30টায়। 11 থেকে 20 একই সময়ে আগামী দিন ক্লাস হবে। আমি নিব 6:30টায় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আজকের ক্লাস ইউটিউবে 1 ঘন্টা পরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখা হবে আবার। যাচ্ছি না, ফিরে আসছি রাত 10টায়।